Welcome my dear students, new happy year। আশা করি তোমরা ভালো আছো। আমি ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্সের একটা কোশ্চেন ভিত্তিক প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা করব আজকের ভিডিওতে। আমি আরেকটা ভিডিও করেছি প্রশ্ন উত্তর ভিত্তিক ভিডিও, ইম্পর্ট্যান্ট কোশ্চেনের উত্তরও আমি বলে দিয়েছি। আজকের ভিডিওতে যেটা শুরু করছি ইম্পর্ট্যান্ট, তোমরা ভিডিও চালিয়ে খাতায় লিখে নিতে পারো, ডান দিক বাঁ দিক করে লিখে নিবে। আর এই ভিডিওর যে আলোচনা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা 2024-এ যারা পরীক্ষার্থী তারা খুবই মন দিয়ে ভালো করে শুনবে এবং পারলে লিখে নেবে। প্রথম কোশ্চেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কে? পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি বলা হয় তাকে, সভাধিপতি নয়। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন সভাপতি। সভাপতি অনুপস্থিত থাকলে পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কে? সহ সভাপতি। নেক্সট কোশ্চেন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। গ্রামীণ অঞ্চলে স্বায়ত্তশাসন পরিচালিত হয় পঞ্চায়েতি রাজের দ্বারা। পরের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় বা পঞ্চায়েত আইন তৈরি হয়? অ্যান্সার 1973 সালে। নেক্সট কোশ্চেন, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? 1992 সালে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর? প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর। খেয়াল রাখবে, 1978 সালে পশ্চিমবঙ্গে যখন প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় তখন পঞ্চায়েতের কার্যাবলী ছিল 4 বছর। 1978 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়, সেই পঞ্চায়েতের কার্যকাল ছিল 4 বছর। 83 সাল থেকে পঞ্চায়েতের কার্যকাল তোমার 5 বছর হয়েছে। কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? 31 জন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়। একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য 30 জন বিচারপতি। লোক আদালত কত সালে গঠিত হয়? লোক আদালত গঠিত হয় 1985 সালে। লোক আদালত গঠিত হয় 1985 সালে। বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে কোন আদালতের? বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার আছে সুপ্রিম কোর্টের, ভারতের সর্বোচ্চ আদালত। বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার, এইটার মানে কি? এইটার মানে হলো বা কাকে বলে? বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার কাকে বলে? ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের পার্লামেন্ট যে আইন তৈরি করে, সেই আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। এই যে ক্ষমতা সুপ্রিম কোর্টের, এটাকে বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার। এই অধিকার একমাত্র সুপ্রিম কোর্টের হাতেই দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়
কত সালে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। ক্রেতা সুরক্ষা আইন কত সালে? 1986 সালে। নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন? হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার যে যৌথ অধিবেশন হয় সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ভারতের পার্লামেন্টের বা দুটি কক্ষের যৌথ অধিবেশন কে ডাকেন? ভারতের পার্লামেন্টের অর্থাৎ লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কেন যৌথ অধিবেশন ডাকেন? রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন কারণ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে বিতর্ক দেখা দিলে সেই বিতর্ক ও বিরোধের মীমাংসার জন্য রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যৌথ অধিবেশন ডাকেন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294। নেক্সট কোয়েশ্চেন, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? কোন কক্ষের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় অর্থ বিষয়ে? লোকসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। লোকসভা অর্থ বিল কোন কক্ষে উত্থাপিত হয়? নেক্সট কোয়েশ্চেন, অর্থ বিল কোন কক্ষে উত্থাপিত হয়? অর্থ বিল একমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। অর্থ বিল রাজ্যসভায় উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপন করা যায় না। অর্থ বিল কিনা সে বিষয়ে সার্টিফিকেট দেন কে? অর্থ বিল এটা এই বলে সার্টিফিকেট দেন লোকসভার স্পিকার। নেক্সট কোয়েশ্চেন, অর্থ বিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? অর্থ বিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250, তবে বর্তমানে 245 জন আছে। যদি বলে যে রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 245 জন। রাজ্যসভাতে কজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? রাজ্যসভাতে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। 245 জনের মধ্যে বর্তমানে 233 জন রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সদস্য হন। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। রাজ্যসভার সদস্যরা সবাই কি একই সঙ্গে বিদায় নেন? রাজ্যসভা কি অস্থায়ী কক্ষ? না, রাজ্যসভা স্থায়ী কক্ষ। রাজ্যসভার মোট সদস্যের 3 ভাগের 2 ভাগ সবসময় থাকেন, আর 1/3 অংশ 3 ভাগের 1 ভাগ সদস্য প্রতি 2 বছর অন্তর নির্বাচিত হন। প্রতি 2 বছর অন্তর 1/3 অংশ নির্বাচিত হন, প্রতি 2 বছর অন্তর। আর সদস্যদের কার্যকাল, প্রত্যেক সদস্যের কার্যকাল 6 বছর। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আরেকটা প্রশ্ন, রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়? রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় সভাপতি।
তাকে বলা হয় সভাপতি বাংলাতে, ইংরেজিতে প্রেসিডেন্ট। খেয়াল রাখতে হবে এখানে পদের নাম চাইছে। পদটা হলো চেয়ারম্যান বা সভাপতি, বাংলা সভাপতি, অর্থাৎ রাজ্যসভায় সভাপতিত্ব করেন, হ্যাঁ, সেই পদটার নাম হলো চেয়ারম্যান বা সভাপতি। আর লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় স্পিকার। বা রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়? বলবে সভাপতি বা চেয়ারম্যান, ইংরেজি চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? রাজ্যপালকে। সভাপতি তোমার স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, একমাত্র রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের সংবিধানে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে বা ন্যূনতম কত বছর বয়স হতে হয়? রাষ্ট্রপতির বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। রাজ্যপালের ক্ষেত্রেও 35 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলেও মিনিমাম 35 বছর। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে মিনিমাম 35 বছর হতে হবে। এখানে অনেকগুলো শর্ট তোমরা পারবে এই আলোচনা থেকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমান রাষ্ট্রপতি কে? বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা কারেন্ট প্রশ্ন আসতে পারে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে? কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। লোকসভার নেতা কে? লোকসভার নেতা হলেন তোমার প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, রাজ্য মন্ত্রিসভার নেতা কে? রাজ্য মন্ত্রিসভার নেতা মুখ্যমন্ত্রী। রাজ্যের আইনসভা বিধানসভার নেতা কে? রাজ্যের আইনসভা বিধানসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোন দেশে? উত্তরাধিকার সূত্রে সর্বোচ্চ শাসক ক্ষমতায় আসেন ইংল্যান্ডে। ব্রিটেনে এটা আছে। ব্রিটেন তোমার গণতান্ত্রিক হলেও সেখানে এখনো রাজতন্ত্র আছে। নেপালে তোমার রাজতন্ত্র ছিল, বর্তমানে এখন রাজতন্ত্র নেই। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রিয়ানক মাত্র। ক্রিয়ানক, পাপেট, খেলার মানে পুতুল। কে বলেছেন? ইটালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনি। জার্মানির নাৎসিবাদী নেতা কে? জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলার। নেক্সট কোশ্চেন, স্পিরিট অফ দি লজ গ্রন্থ কে লিখেছেন? স্পিরিট অফ দি লজ গ্রন্থটি লিখেছেন মন্টেস্কু। স্পিরিট অফ লজ গ্রন্থটি কত সালে লেখা হয়? মন্টেস্কু কত সালে এই বইটি লিখেছেন? এটা লিখেছেন 1748 সালে। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, তার নিম্নকক্ষের নাম হল জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা উচ্চকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট। বিশ্বের সবথেকে শক্তিশালী দ্বিতীয় কক্ষ কোন দেশের আইনসভা সবথেকে বেশি শক্তিশালী দ্বিতীয় কক্ষ? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বিশ্বের সবথেকে শক্তিশালী দ্বিতীয় কক্ষ। নেক্সট কোশ্চেন, অর্থ বিলে সবথেকে বেশি ক্ষমতা ভোগ করেন কোন দেশের আইনসভার দ্বিতীয় কক্ষ? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের দ্বিতীয় কক্ষ সিনেট অর্থ বিলের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা
ভোগ করেন। মার্কিন সিনেট অর্থ বিলের শিরোনাম ছাড়া, হেডলাইন ছাড়া আর সবটাই পরিবর্তন করতে পারে। নেক্সট কোশ্চেন, কোন দেশের বিচার ব্যবস্থা সব থেকে বেশি দুর্বল? ব্রিটেনের বিচার ব্যবস্থা সব থেকে বেশি দুর্বল। কোন দেশের আইনসভার দ্বিতীয় কক্ষ তোমার দুর্বল? ব্রিটেনের আইনসভা, পার্লামেন্টের দ্বিতীয় কক্ষ লর্ডসভা সব থেকে বেশি দুর্বল। বিশ্বের শক্তিশালী বিচার ব্যবস্থা কোন দেশে আছে? বিশ্বের শক্তিশালী বিচার ব্যবস্থা সব থেকে শক্তিশালী বিচার ব্যবস্থা আছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন সুপ্রিম কোর্ট সে দেশের সব থেকে বেশি ক্ষমতা ভোগ করে, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কারা? এখানে তোমাদের এক এক বছর এক একটা করে আসে, কিন্তু আমরা কয়েকজনের নাম মনে রাখলে আমরা যাই আসুক পারব। আমি বলছি, দ্বিকক্ষবাদের বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন জন স্টুয়ার্ট মিল, জে.এস. মিল, লর্ড ব্রাইস, লেকি, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, দুগুই গেটেল। এরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। এবার এরাই কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার তোমার বিপক্ষে। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কারা? তোমার এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে হলে জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, লেকি, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, দুগুই গেটেল। নেক্সট কোয়েশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কারা? এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক বেনথাম, আবেসিয়ে, ল্যাস্কি, ফ্র্যাঙ্কলিন। এরা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। যদি বলি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কারা, তাহলে এই নামগুলি বললেই হবে। তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যারা, তারা হলেন বেনথাম, আবেসিয়ে, ল্যাস্কি, ফ্র্যাঙ্কলিন প্রমুখ। পৃথিবীতে কত পার্সেন্ট দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে? পৃথিবীতে প্রায় 50%-এরও বেশি দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এক কক্ষ বিশিষ্ট আছে এমন কতগুলো দেশের কথা আমরা মনে রাখব। এখানে অপশান দিয়ে প্রশ্ন আসবে, পড়া থাকলে তুমি পারবে। চীন, বাংলাদেশ, আলবানিয়া, বুলগেরিয়া, কোস্টারিকা, কিউবা, সাইপ্রাস, ইজিপ্ট, হাঙ্গেরি, ইরান, ইসরায়েল। এই সব দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন কতগুলি দেশের নাম আমরা জানব, এটা আমরা বলতে পারবো। হ্যাঁ, আরও 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 কিছু এক কক্ষ বিশিষ্ট আইনসভার আরও কিছু নাম মনে রাখলে ভালো হয়। হ্যাঁ, কেনিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লাওস, কুয়েত, লেবানন, মরিশাস, নেপাল, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পর্তুগাল, জাম্বিয়া, ইয়েমেন, তুরস্ক প্রভৃতি দেশে প্রায় 112টা দেশে তোমার এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম মনে রাখবে, ভারত, ব্রিটেন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স। এগুলো হচ্ছে এক কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। নেক্সট কোশ্চেন, হিন্দ স্বরাজ বইটির লেখক কে? হিন্দ স্বরাজ বইটির লেখক গান্ধীজি বা M.K. গান্ধী। নেক্সট কোশ্চেন, বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত কোন তত্ত্ব? উদারনীতিবাদ, মার্ক্সবাদ, ভাববাদ, গান্ধীবাদ? না, কোনোটা না, না সরি, মার্ক্সবাদ হবে। বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে যুক্ত মার্ক্সবাদ। নেক্সট কোশ্চেন, জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ, এ কথা কে বলেছেন? হ্যান্স জে মর্গেনথাউ। নেক্সট কোশ্চেন, পলিটিক্স অ্যামং নেশনস এই গ্রন্থটি কে লিখেছেন? পলিটিক্স অ্যামং নেশনস, এটি হ্যান্স
জে মর্গেনথাউ লিখেছেন। পলিটিক্স অ্যামং নেশনস এই গ্রন্থটি কত সালে রচিত হয়? হ্যান্স এই গ্রন্থটি 1948 সালে হ্যান্স জে মর্গেনথাউ লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় 1648 সালে। এখানে আমরা আর একটা জিনিস শিখে নেব। 1648 সালে আজকে যে পৃথিবীতে জাতীয় রাষ্ট্র চলছে, জাতিভিত্তিক রাষ্ট্র চলছে, নেশন স্টেট চলছে, সেইটা প্রতিষ্ঠিত হয়েছে 1648 সালের ওয়েস্টফালিয়া শান্তি চুক্তিতে। জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কোন সম্মেলনে? তখন আমরা বলবো জাতি রাষ্ট্র এই যে ধারণা, এই যে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিতে 1648 সালে। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলেছেন কে? গান্ধীজি। অহিংসা ও সত্যাগ্রহ তত্ত্বের এগুলো সব বড় প্রশ্ন আসার কথা, কিন্তু এটা নিয়ম বহির্ভূত প্রশ্ন দিয়েছে। দেখো 5 নম্বরে একটাই বড় প্রশ্ন লেখার অধিকার আছে, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কাউন্সিলে সিলেবাস দেওয়া আছে এবং কোন চ্যাপ্টারে কত নাম্বার আসবে। কিন্তু আরেকটা গান্ধীজির উপরে আমি প্রশ্ন উত্তর করলাম, সেখানে সেই প্রশ্নটাও কিন্তু এটা দেওয়া হয় না, মানে ওই চ্যাপ্টার থেকে 10 নম্বরে হয় না, এটা নিয়ম বহির্ভূত দিচ্ছে বোর্ড। ফাইনাল কোশ্চেন এটা, আমাদের এভাবে প্রস্তুতি নিতে হবে। নেক্সট কোশ্চেন, উদারনীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? উদারনীতিবাদীর জনক হিসাবে আমরা বলবো জন লক, ইংল্যান্ডের চিন্তাবিদ। জন লকের লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম উল্লেখ করো। টু ট্রেটিস অন সিভিল গভর্নমেন্ট। এই গ্রন্থটি জন লক কত সালে রচনা করে? 1690 সালে। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন ফরাসি দার্শনিক রুশো। কত সালে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লিখেছেন? 1762 সালে। নেক্সট কোশ্চেন, উদারনীতিবাদের মূল কথা কি? উদারনীতিবাদের মূল কথা হলো ব্যক্তিগত স্বাধীনতা। নাম্বার 2, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা। নাম্বার 3, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা। নাম্বার 4, একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা আর উপস্থিতি। দেখো এই যে উদারনীতিবাদের উপরে প্রশ্ন দিয়েছে, এটাও 5 নম্বর টপিক, এখানে 8 নম্বর থাকবে, এখানেও একটা প্রশ্ন। তাহলে এই টপিকে আমরা 3টে কোশ্চেন পেয়ে গেলাম। এই কোশ্চেন এখানে কিন্তু বড় প্রশ্ন আসার কথা, ইনস্ট্রাকশন এরকম দেওয়া আছে। যাই হোক, প্রশ্নকর্তার মর্জির উপরে নির্ভর করছে, আমরা সব পারবো, আমরা যেভাবে পড়াশোনা করতে পারবো। উৎপাদন শক্তির 2টি উদাহরণ দাও। উৎপাদন শক্তির 2টি উদাহরণ দাও। খুব সোজা, তোমার শ্রমশক্তি লেবারের শ্রমশক্তি উৎপাদন শক্তির উপাদান। নাম্বার 2, মূলধন ক্যাপিটাল। নাম্বার 3, যন্ত্রপাতি। এগুলি হচ্ছে উৎপাদন শক্তির উদাহরণ। নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে দ্বিতীয় কক্ষ তোমার নিচের কক্ষের আইনের উপর পর্যালোচনা করে, তাই সুচিন্তিত আইন তৈরি হয়। নাম্বার 2, আরেকটা জেনে রাখো, সরকার স্বৈরাচারী হতে পারে না। সরকার স্বৈরাচারী হলে তোমার প্রতিরোধ করতে পারে তোমার দ্বিতীয় কক্ষ। নেক্সট কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে একটা যুক্তি। 1 নম্বর যুক্তি, সরকারের বিভাগগুলি দায়িত্ব নিয়ে কাজ করে, দায়িত্ব ন্যস্ত হয়। আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ ওই আইনকে বাস্তবে প্রয়োগ করবে, আর বিচার বিভাগ আইনসভার তৈরি আইন সঠিক কিনা তা বিচার করে দেখবে, এবং শাসন বিভাগ ওই আইনকে সঠিকভাবে প্রয়োগ করেছে কিনা এবং শাসন বিভাগ যে নির্দেশ দেয় সেটা যথাযথ হয়েছে কিনা তা বিচার করে দেখবে। এর ফলে কি হবে? দায়িত্ব নিয়ে কাজ করবে। আরেকটা পয়েন্ট জেনে রাখো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষিত হয়। নেক্সট কোশ্চেন, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ড সভা। ব্রিটেনের আইনসভার নাম কি?
ব্রিটেনের আইনসভা না পার্লামেন্ট? কোন দেশে, একটা কোশ্চেন, কোন দেশের আইনসভা মাতৃস্থানীয়? ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট মাতৃস্থানীয় আইনসভা। পার্লামেন্টকে মাতৃস্থানীয় আইনসভা বলা হয়। কেন বলা হয়? বিশ্বের প্রথম পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ব্রিটেনে। ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র ব্রিটেনে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে কোন সময় থেকে? 1688 সালে যে গৌরবময় বিপ্লব হয় উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে, সেই সময় থেকে পার্লামেন্টের ক্ষমতা বেড়ে গিয়েছে। নেক্সট কোশ্চেন, বিশ্বের সব থেকে ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ, দুর্বল দ্বিতীয় কক্ষ কোন দেশে? ব্রিটেনে। এই কক্ষের নাম কি? লর্ড সভা। নেক্সট কোশ্চেন, বিচার বিভাগের স্বাধীনতার রক্ষার জন্য যে কোনো দুটি পদ্ধতি। এক নাম্বার হচ্ছে নাগরিকদের অধিকার সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। 2 নাম্বার হলো যে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করতে। 2 নাম্বার হলো যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। 3 নাম্বার হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করতে হবে। 4 নাম্বার হচ্ছে সদা জাগ্রত জনমত। আরও বলা যায় তোমার দায়িত্বশীল সরকার, এটাও বলতে পারো। নেক্সট কোশ্চেন, লোকসভার গঠন। লোকসভার গঠনে কি বলবে? 1 নাম্বার কোশ্চেন হিসাবে, লোকসভার সদস্যরা 18 বছর বয়স্ক প্রাপ্ত সার্বজনীন ভোটাধিকারী যারা, তারা ভোটের ভিত্তিতে সরাসরি সদস্যদের নির্বাচিত করবে এবং লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভার সদস্যরা তোমার লোকসভার কাছে তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে দায়িত্বশীল এবং লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক 552, বর্তমানে 543 আছে। এটুকু বললেই হবে। কোটা কি? কোটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেকটা রাজ্যের এমএলএদের ভোটের মূল্য যোগ করে তাকে রাজ্যসভার এবং লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার ফলে যে ভোট, প্রত্যেকটা প্রার্থীর ভোটের মূল্য ঠিক হবে। আর কোটাটা আমি সরাসরি বলি, আর ওটা ডিটেলস বলার দরকার নেই। কোটা হলো যে রাষ্ট্রপতির নির্বাচনের পর ব্যালটগুলো নিয়ে যখন প্রথম পছন্দের বৈধ ভোট গণনা হবে, প্রথম, এক কথায় এইটুকু লিখবে, প্রথম পছন্দের বৈধ ভোট, প্রত্যেক প্রার্থীর প্রথম পছন্দের বৈধ ভোটগুলিকে যোগ করতে হবে। যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগফলের সঙ্গে 1 যোগ। যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা যদি কোনো প্রার্থী পেয়ে যায়, তাহলে সে কোটা সংখ্যক ভোট পেয়ে গেল, সে রাষ্ট্রপতি হয়ে যাবে ভারতে। তাহলে আরেকবারও বলি, এটা একটু ক্রিটিক্যাল, যে প্রথম পছন্দের রাষ্ট্রপতি নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তাদের প্রত্যেকের ভোট, প্রথম পছন্দের ভোট কটা পেল এবং সেগুলোকে প্রত্যেক প্রার্থীর প্রথম পছন্দের ভোটগুলিকে যোগ করে 2 দিয়ে ভাগফলের সঙ্গে 1 যোগ, এই সংখ্যাটাকে বলা হয় কোটা। কোটা আগে থেকে নির্ধারিত হয় না, গণনার সময়ই কোটা নির্ধারিত হয়। নেক্সট কোশ্চেন, 0 আওয়ার কাকে বলে? দেখো, 11টার সময় লোকসভা বা বিধানসভার যে অধিবেশন শুরু হয় 11টা থেকে 12টা পর্যন্ত, একে বলা হয় প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তারপরে 12টা মানে তোমার রাতে শুরু হয়, অর্থাৎ নতুন একটা দিনের শেষ 12টা, 0তে শেষ। এই যে দিনের শুরু, মানে একটা দিনের শেষ, আবার আরেকটা পরের দিন শুরু, অর্থাৎ 12টা, ঠিক 12টা। এই সময় থেকে তোমার 1টা পর্যন্ত লোকসভার সদস্যরা এবং তোমার এই রাজ্যের ক্ষেত্রে বিধানসভার সদস্যরা এই সময় তোমার লাঞ্চ করেন সাধারণত, বা গল্প করে বা বসে থাকে। এই সময়ে কোনো পার্লামেন্টের, লোকসভার কোনো বা কাজ থাকে না, পার্লামেন্টের কোনো কাজ থাকে না, আইনসভার কোনো কাজ থাকে না। এইটাকে বলা হয় তোমার 0 আওয়ার। কাজহীন যে সময়টা 12টা থেকে 1টা, আর 12টা
12টা ঠিক 12টা, ওটা একটা 0 আওয়ার, অর্থাৎ ওটাকেও অনেক সময় 0 আওয়ার বলা হয়, আর 12টা থেকে 1টা এটাকেও 0 আওয়ার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। এখানে খুব খেয়াল রাখতে হবে। গ্রাম সংসদ কি? গ্রাম সংসদ হলো যে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা নির্বাচনী বুথে যারা ভোটার, একটা গ্রামে একটা বুথ আছে কিংবা দুটো বুথও থাকতে পারে বড় গ্রাম হলে, একটা বুথের যারা ভোটার তাদের নিয়ে টোটাল ভোটারদের নিয়ে এবং তার সঙ্গে প্রধান উপপ্রধানকে নিয়ে, হ্যাঁ, এই একটা গ্রাম যে সংস্থা তৈরি হয় তাকে বলে গ্রাম সংসদ। এই গ্রাম সংসদ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয়েছে? এটা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই গ্রাম সংসদ চালু হয়েছে পঞ্চায়েতি ব্যবস্থাতে। গ্রাম পঞ্চায়েতে এটা কত সালে চালু হয়েছে? এই আইনটা কত সালে? 1992 সালে। এবার একটা প্রশ্ন, যে গ্রাম সংসদ বললাম আগেরটা, এবার বলছি গ্রাম সভা কি? গ্রাম সভা হলো গ্রাম পঞ্চায়েতের 3টি স্তর, নিম্ন স্তর, প্রথম স্তর গ্রাম পঞ্চায়েতের, একটা গ্রাম পঞ্চায়েত যে এলাকা, একাধিক গ্রাম, একাধিক মৌজা বা মৌজার কোনো অংশ নিয়ে তৈরি গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম আছে, একাধিক বুথ আছে, টোটাল যে ভোটার, মোট ভোটার, হ্যাঁ, তাদেরকে ডাকা হয়, তাদেরকে নিয়ে একটা আলোচনা হয়, বছরে 2বার অধিবেশন হয়, প্রকাশ্যে পঞ্চায়েতের আয় ব্যয় জানানো হয়, কী কী কাজ করা হয়েছে তার পর্যালোচনা করা হয় এবং হিসাব নিকাশ গ্রামের সাধারণ মানুষকে, ভোটারদের দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে তোমার গ্রাম সভা। তাহলে গ্রাম সভা কি? একটা গ্রাম পঞ্চায়েতের টোটাল ভোটারদের নিয়ে তৈরি একটা সংস্থা। এই সংস্থা হিসাব নিকাশ দেখে গ্রাম পঞ্চায়েতে কত আয়, কত ব্যয়, বার্ষিক সম্মেলন হয়, এটা প্রকাশ্যে একটা সম্মেলন ডাকা হয় এই ভোটারদের নিয়ে। এটা হচ্ছে গ্রাম সভা। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরের নাম কি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। আরেকটা প্রশ্ন থাকতে হবে, জেলা পর্যায়ে পঞ্চায়েতের কোন সংস্থা গঠিত হয়? জেলা পর্যায়ে পঞ্চায়েতের জেলা পরিষদ গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, পৌরসভার যে কোনো 2টি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ হল রাস্তাঘাট তৈরি করা ও মেরামত করা, নাম্বার 2 তোমার জঞ্জাল পরিষ্কার করা, আবর্জনা পরিষ্কার করা এবং তোমার ড্রেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা, নাম্বার এটা। নেক্সট কোয়েশ্চেন, 20 ইয়ার ক্রাইসিস বইটা কে লিখেছেন? 20 ইয়ার্স ক্রাইসিস বইটা লিখেছেন E.H. কার। কত সালে এই বইটা লেখা? 20 ইয়ার্স ক্রাইসিস কত সালে লেখা? এখানে কোশ্চেন দিতে পারে সাল দিয়ে, 1939 সালে। নেক্সট কোশ্চেন, ক্ষমতার যে কোনো 2টি উপাদান চিহ্নিত করো। ক্ষমতার উপাদান অনেক পারবে। 1 নাম্বার হলো তোমার ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানে 4টি ভাগ আছে, এক কথাতে ভৌগোলিক অবস্থান বলবে। নাম্বার 2 জনসংখ্যা, নাম্বার 3 প্রাকৃতিক সম্পদ, নাম্বার 4 সামরিক শক্তি, নাম্বার 5 অর্থনৈতিক উন্নতি। এগুলো হচ্ছে ক্ষমতার বা জাতীয় শক্তি উপাদান। ক্ষমতা না বলে জাতীয় শক্তি বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক বা মুখ্য জাতীয় স্বার্থ কাকে বলে? প্রাথমিক বা মুখ্য জাতীয় স্বার্থ হলো একটা রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা হলো তোমার জাতীয় স্বার্থের মুখ্য স্বার্থ। মুখ্য জাতীয় স্বার্থ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য। নাম সর্বস্ব শাসক হলো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ শাসকের নামে শাসন কার্য পরিচালিত হবে, কিন্তু এই শাসন কার্য পরিচালনা করবে অন্য একটা সংস্থা, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রিসভার মধ্যমণি প্রধানমন্ত্রী পরিচালনা করবেন। একে বলা হয়
নাম সর্বোচ্চ শাসন। আর অন্যদিকে প্রকৃত শাসক কাকে বলা হয়? নাম সর্বোচ্চ শাসক বললাম, আরেকটা হচ্ছে প্রকৃত শাসক, তত্ত্বগতভাবে দেশের রাষ্ট্রনায়ক, দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং বাস্তবে সে নিজেই ওই ক্ষমতাকে বাস্তবে রূপায়িত করবেন। এটাকে বলা হয় প্রকৃত শাসক। নাম সর্বোচ্চ শাসকের নাম আমরা উল্লেখ করব: ভারতের রাষ্ট্রপতি, ইংল্যান্ডের রাজা ও রানী। আর প্রকৃত শাসকের উদাহরণ আমরা তুলে ধরছি মার্কিন রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন। আমলাতন্ত্রের দুটি কাজ। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো, একটা কাজ বলি, একটা হলো যে সরকারি যে নীতি, রাজনৈতিক প্রশাসন অর্থাৎ শাসন বিভাগ যে সরকারি নীতি গ্রহণ করে, সেই নীতিকে বাস্তবে রূপায়িত করা আমলাতন্ত্রের কাজ। নাম্বার 2, সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখা। সরকারের পতন হয়, উত্থান হয়, কিন্তু সরকারের কাজ ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি করা, এখানে এই কাজটা হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে সরকারি নীতিকে বাস্তবায়িত করা, নাম্বার 2 হচ্ছে সরকারি কাজে ধারাবাহিকতা বজায় রাখা। নাম্বার 3 আরেকটা জেনে রাখো, সরকারি নীতি নির্ধারণে আমলারা পরামর্শ দেয়। নেক্সট কোয়েশ্চেন। ভারতের সংবিধানে 356 ধারাটিতে কি বলা হয়েছে? ভারতের সংবিধানে 356 ধারায় বলা হয়েছে, কোনো রাজ্য সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে না পারলে, রাজ্যের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা চলছে, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত নেই, এমন খবর যদি রাষ্ট্রপতি শুনতে পান, রাজ্যপালের মাধ্যমে বা অন্য কোনো সূত্রে রাষ্ট্রপতি শোনেন এবং যদি প্লিজার হন, সন্তুষ্ট হন, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেই রাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এটাই হলো 356 ধারার মূল বক্তব্য। আমরা আরও দুটো কোশ্চেন এখানে দেব। জাতীয় জরুরি অবস্থা কত ধারায় উল্লেখ আছে? জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে 352 ধারায়। জাতীয় জরুরি অবস্থাকে আরেকটা বলা হয় আপৎকালীন জরুরি অবস্থা। নেক্সট কোশ্চেন। জাতীয় জরুরি অবস্থা কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ঘোষণা করেন? জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি এই পরিস্থিতিতে, যখন রাষ্ট্রপতি সন্তুষ্ট থাকবেন, খবর পাবেন যে ভারতের কোনো জায়গাতে বা ভারতের সর্বত্র বিপ্লব দেখা দিয়েছে, বা সশস্ত্র বিপ্লব দেখা দিয়েছে, বা বিপ্লবের আশঙ্কা আছে, বিপ্লব হতে পারে, বৈদেশিক আক্রমণ হয়েছে বা আক্রমণ হতে পারে, এমন পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি 352 ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বা আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর্থিক জরুরি অবস্থা কত ধারায় উল্লেখ আছে? 360 ধারায়, 360 আর্টিকেল, এই ধারায় ভারতের রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়া আছে তোমার আর্থিক ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। কখন রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? আর আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন যখন দেশের কোনো অংশ, ভারতের কোনো অংশে বা সারা ভারতে আর্থিক সুনাম নষ্ট হয়েছে, আর্থিক ক্রাইসিস দেখা দিয়েছে। সেই আর্থিক ক্রাইসিসকে দূর করার জন্যে, সরকারের ব্যয় কমানোর জন্যে, অর্থ অপচয় রোধ করার জন্যে, আর্থিক সংকটকে কাটিয়ে অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করার জন্যে 360 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তার মধ্যে আর্থিক জরুরি অবস্থা ভারতবর্ষে আজও জারি হয়নি। জাতীয় জরুরি অবস্থা কবার ঘোষিত হয়েছে? জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষিত হয়েছে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়, 1971 সালে ভারত পাক যুদ্ধের সময়, আর 1975 সালে আভ্যন্তরীণ কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। আর রাজ্য জরুরি অবস্থা অনেকবার হয়েছে, অনেক রাজ্যে হয়েছে। নেক্সট কোশ্চেন। ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য। ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য: ব্যয়বহুল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিলম্ব, অনেক দেরি হয় বিচার পেতে নাগরিকদের। নাম্বার 3, নিরপেক্ষতারও অভাব, প্রভাবশালীরা বিচার বিভাগকে প্রভাবিত করে, সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। নেক্সট প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটা কাজ
1 নম্বর আইন তৈরি করা কাজ। আরেকটা বলি, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা অর্থনৈতিক কাজ। অর্থমন্ত্রী অর্থ বিল উত্থাপন করেন, এটা হলো মন্ত্রিসভার একটা কাজ। বন্দি প্রত্যক্ষীকরণ কি? বন্দি প্রত্যক্ষীকরণ ভারতের সংবিধানে 22 ধারায় উল্লেখ আছে যে কাউকে আটক করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে আটককারীর আবেদনের ভিত্তিতে, আটককারীকে আবার আবেদন করতে হবে, আটককারীর আবেদনের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। এটাকে বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ। এটা একটা রিট, নাগরিক অধিকার রক্ষার জন্য এটা একটা রিট বা আদেশ বা নির্দেশ। এটা তোমার সুপ্রিম কোর্ট করতে পারে, হাইকোর্ট করতে পারে, হাইকোর্টের নির্দেশ জারি করতে পারে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতির নিয়োগের মধ্যে একটা কোশ্চেন থাকবে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, রাজ্যপালকে নিয়োগ করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল বললাম। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? প্রত্যেকটা অঙ্গরাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে, এটা বলা আছে 214 ধারাতে। আর একাধিক রাজ্যের জন্য বা একটা রাজ্যের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের যুক্ত করে তার জন্য একটা হাইকোর্ট থাকতে পারে। যেমন কলকাতা সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টের আছে। পশ্চিমবাংলার জন্য আন্দামান নিকোবর দ্বীপ মানে একটাই হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। এটা কত ধারায় উল্লেখ আছে? 231(1) হচ্ছে উপধারা। 231 ব্র্যাকেটের মধ্যে উপধারা 1, এই ধারায় বলা আছে যে একাধিক রাজ্যের জন্য একটা হাইকোর্ট থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্ট যে রিট জারি করতে পারে এটা কত ধারায় উল্লেখ আছে? 226 ধারা। 226 ধারায় উল্লেখ আছে হাইকোর্ট রিট জারি করতে পারে নাগরিক অধিকার রক্ষার জন্য। সুপ্রিম কোর্ট কত ধারা অনুযায়ী রিট জারি করতে পারে? 32 ধারা অনুযায়ী। 32 ধারা অনুযায়ী। যাই হোক, আজকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বললাম, ভিডিওটা শুনবে, পুরো শুনে খাতায় লিখে নেবে, ব্যাস, তাহলেই কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে, শিওর একদম কমন পাবে। টোটাল সিলেবাসের উপরে আজকের আমার ভিডিও। টোটাল সিলেবাসে ক্লাস 12-এ যারা আছো তারা শুনবে, আমার মানে লেখা থাকবে এতে ভিডিওতে, এবং একটু শুনে দেখবে, ভালো করে করবে, দেখবে সব কমন পেয়ে যাবে। আরও আমি কয়েকটা দেব, আর আগের ভিডিওটা শুনবে আর এই ভিডিওটা শুনবে। আজকে আর আলোচনায় গেলাম না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই বলে আমরা তোমাদের আশীর্বাদ করছি যাতে তোমরা কমন পাবে আর কি। আমি একদম সিলেবাস এবং কোশ্চেনের ধাঁচ মেনটেন করে পড়াই সবসময়, আর পড়াতে আমি একদম বলে দিতে পারি যে এখানে কোশ্চেন হবেই, এখানে আসবেই। আমি বড় প্রশ্ন কমন দিয়েছি, ভিডিও করেছি, আরও জানার জন্যে, ভবিষ্যৎ তৈরি করবার জন্য অনেক ভিডিও বানিয়েছি, এবং আজকের ভিডিও এটা এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, এবং সামনের বছরে এই ভিডিও কাজে লাগবে, সেটা আমি পরে আবার রিভাইজ করব। এই বলে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।